বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসাচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি জাস্ট শুরুতে একটু বুঝতে চাইব, লিটল বিট কনফিউজড যে বাংলাদেশে আসলে এখন কে কি চাইছে, সরকার কি চাইছে, তার কার্যক্রম, তার ইচ্ছে অনিচ্ছে স্পষ্ট নয়। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই মনে হয় না যে সবাই তারা কি চাইছেন সেটা খুব স্পষ্ট করতে পারছেন। আমি একটু আপনাদের কাছ থেকে দুজনের কাছ থেকে বুঝতে চাইব যে আপনারা কি নিজেরা বুঝতে পারছেন? মিস্টার আতাউর রহমান ঢালী। যে বিএনপি 5ই আগস্টের পর থেকেই অত্যন্ত ধারাবাহিকভাবে একটি কথা বলে যাচ্ছে, যেটা আজও পর্যন্ত এর ভিতরে আমি তো কোনো রকমের ব্যত্যয় দেখি না। বিএনপি প্রথম থেকেই বলছে যে আমরা এই সরকারকে প্রয়োজনীয় একটা সময় দিতে চাই এবং সংস্কারও পাশাপাশি চলবে, তারপরে একটা নির্বাচন। এবং বিএনপি এখনো পর্যন্ত সেই সংস্কার এবং নির্বাচন দুইটা পাশাপাশি চায়। তো এই ব্যাপারে বিএনপি কি চায় কি চায় না, আমার মনে হয় যে দেশবাসী বিএনপির স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার, এখানে কোনো রকমের ব্যত্যয় নেই। অন্যদের ক্ষেত্রে অস্পষ্টতা দেখতে পান? ব্যাপার হলো যে অন্যরা মানে এই সরকারের জামায়াত ইসলামী, এবি পার্টি, আপনাদের যেমন জামাত ইসলামী মনে করে এই সরকারকে আরো সময় দেওয়া, পর্যাপ্ত সময় দেওয়া। এখন পর্যাপ্ত সময় কতদিন, ওইটা আবার তারা ব্যাখ্যা করে না। এখন কেউ যদি প্রশ্ন করে যে আপনারা যখন বলেন যে যৌক্তিক সময়, সেই যৌক্তিক মানেটা কি, সেটাও তো স্পষ্ট। সময়টা আমরা কিন্তু বলেছি, আমরা 6 মাস থেকে 1 বছরের ভিতরে নির্বাচন, আমরা এটাকেই যৌক্তিক সময় মনে করি। যে একটা সরকার আসছে, কিছু কিছু সংস্কার হবে, তারপরে নির্বাচনী কিছু সংস্কার আছে, কিছু সংবিধানের সংস্কার আছে, এগুলো না করে এই নির্বাচনটা করা যাবে না। তো সেই ক্ষেত্রে এই সময়টা তো আমরা দিতে প্রস্তুতি আছি, কিন্তু যে একেবারে কবে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। সংস্কার কেউ বলছেন সংস্কার শেষ তারপরে নির্বাচন। আরে বাবা, এই পৃথিবী জন্মের পর থেকে এই পর্যন্ত তো সংস্কার চলছে, সংস্কার শেষ হবে কিভাবে? একটার পর একটা সংস্কার থাকবেই। সংস্কার শেষ হওয়ার না, একটা বিশেষ সময়ে বিশেষ কিছু সংস্কার করাটাই হচ্ছে যৌক্তিক। সরকার কি চাইছে সেটা আপনারা বুঝতে পারছেন? আমরা অনেক সময় সরকারকে, দুর্ভাগ্য হলো এই সরকারকে আমরা মাঝে মধ্যে বুঝতে পারি না। যখন তারা বলে যে আমরা একটি অরাজনৈতিক সরকার, হ্যাঁ ওনারা নির্দলীয় সরকার, কিন্তু একটি বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি সরকারকে অরাজনৈতিক সরকার বলাটা, এটা কিন্তু তাহলে যেই কাজগুলি, একটা নির্বাচন তাহলে আপনারা কিভাবে করবেন? নির্বাচন একটা বিশাল রাজনৈতিক যজ্ঞ। এটা সংবিধান সংশোধন করবেন, কতগুলি কমিশন করছেন, এখানে প্রতিটা জিনিসই হচ্ছে রাজনৈতিক, একটা অরাজনৈতিক। রাষ্ট্র পরিচালনাটাই রাজনৈতিক বিষয়, রাষ্ট্র পরিচালনাটাই মৌলিকভাবে রাজনৈতিক। তাহলে এই কথাগুলি তখন যারা বলে আবার কাজ করে রাজনৈতিক, তখন বুঝতে হবে যে এদের ভিতরে এখনো পর্যন্ত যে রাষ্ট্র সামনের দিকে কি করণীয়, এইটা সম্পর্কেই তাদের সঠিক ধারণা নাই। এবং ধারণা নাই বলে আপনি দেখেন যে বিভিন্ন সময়ে এই উপদেষ্টা বৃন্দ বিভিন্ন রকম একজন, তাদের ভিতরে এক ধরনের সমন্বয়হীনতাও দেখা যায়। এবং অনেক উপদেষ্টারা, তাদেরকে আমরা সামনে দেখছি না। অনেক উপদেষ্টা কিন্তু মানে মিডিয়া বা পাবলিক ডোমাইনে তাদেরকে আমরা দেখছি না, এবং তারা কি করছেন, কিভাবে করছেন, এগুলি অত্যন্ত গোপনে হচ্ছে, তাই না? তারপরে ভার্চুয়ালি আরেকটা জিনিস, 22 জন উপদেষ্টার জায়গায় যদি 30 বা 40 জনকে 22 জন সহ দাঁড় করে দেওয়া হয়, আপনি 22 জনকে আইডেন্টিফাই করতে পারবেন? এই উপদেষ্টারা তো এরা হলো ভাগ্যের বরপুত্র। এরা ভাগ্যের বরপুত্র এই কারণে গত 16 বছরে তারা ওই পতিত সরকারের বা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনেকেই একটি শব্দ উচ্চারণ করেননি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস।
আমরা যারা আন্দোলন করলাম, সংগ্রাম করার পরে সরকারে বসলো তারা, এটা অবশ্য আমি মনে করি, আমি ব্যক্তিগত মনে করি রাজনৈতিক দলগুলির একটা ভ্রান্তি ছিল 5ই আগস্ট, এবং 5ই আগস্টে এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বলতে পারত যে আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা সকলে মিলে একটি সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব এবং তার অধীনে আমরা। এখানেই আমি আপনাকে থামাই। এই ভুলের মাসুল আজকে এই রাজনৈতিক দলগুলো এখন দিচ্ছে, এবং ভবিষ্যতে কি দিবে আমি জানি না। ফুয়াদ ভাই আমার থেকে ভালো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে তিনটা। একটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যে অনেক সময় মনে হয় যে আসলে কে কি চাইছে আমরা বুঝতে পারছি না, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, উনি ওনার ক্ষেত্রে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জাতীয় সরকারের কথা উনি বললেন যে তখনই করা উচিত ছিল, কেউ মনে করেন তখনই করা উচিত ছিল, কেউ মনে করেন এখনও জাতীয় সরকার করা যেতে পারে, করা উচিত। আর্থ উপদেষ্টাদের সম্পর্কে সামগ্রিকভাবে বললেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐতিহাসিকভাবে ক্ষমতা ছাড়া আর কিছু চায় নাই আসলে। যদি 53 বছরের গল্পগুলো দেখেন, যে তার সোল ফোকাস ছিল নির্বাচন, ক্ষমতা, আন্দোলন, লড়াই, খুন খারাপি, সামরিক শাসন, যা কিছু ছিল এর ভিতরে একটা ছোট্ট বিরতি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3-3.5 বছর। এই 53 বছরের ভিতরে শুধু একটা মানুষই বুঝেছেন যে রাষ্ট্রটা কি জিনিস, দেশটাকে কিভাবে বদলায় দিতে হবে। এবং আজকের বাংলাদেশের অর্থনীতির যে ফাউন্ডেশন দেখেন, এর প্রত্যেকটা জায়গায়, এবং ডেমোক্রেসির যে ফাউন্ডেশন, এর প্রত্যেকটা জায়গায় জিয়াউর রহমানের অবদান পরতে পরতে লেখা আছে। ইভেন দেখেন 79 পার্লামেন্টে উনি ব্যারিস্টার মওদুদ থেকে শুরু করে 35 জন এমপিকে আলাদা ককাস করে দিয়েছেন শুধুমাত্র সরকারের সমালোচনা করবার জন্য। কারণ এত লার্জ চাঙ্ক এক পক্ষে হয়ে গেছে যে গণতন্ত্রের জন্য এটা ভালো না। এটা 47-এর আপনার ইন্ডিয়ান পার্লামেন্টেও হয়েছে। কংগ্রেসের একটা বড় চাঙ্ককে তখন পরিকল্পিতভাবে অপোজিশন করে দেওয়া হয়েছে ডেমোক্রেসির স্বার্থে। যদিও সেই জিয়ার রাজনীতিটা সম্ভবত বিএনপি খেই হারায় ফেলছে। জিয়ার যে সিনথেসিসের পলিটিক্স, এইটা বিএনপি ধরতে পারে না এবং ধরে রাখতে পারে না এরপরে। তো এছাড়া বাকি সময়টাতে আপনি দেখবেন সিম্পলি পাওয়ার। আপনি শেখ মুজিব থেকে দেখেন, 72-এ এসছে, সংবিধান করেছে, 73-এ নির্বাচন করলো, একটা যাচ্ছে তাই নির্বাচন করলো। যেই মানুষটা জেল থেকে বের হয়ে 70-এ নির্বাচন করে বিজয়ী হইল, সেই মানুষটা 73-এ এসে নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধসায়া দিল। জাসদের 100 এমপিকে একেবারে পিটায়া পাটায়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, খুন খারাপি, অনেক এমপি প্রার্থীকে মেরে ফেলছে ওই ইলেকশনে। 74-এ 75-এ মিলায় বাকশাল, চতুর্থ সংশোধনী, মানে রাষ্ট্রটাকে নিজের হাতে, মানে একটা সন্তান জন্ম দেওয়ার পরে যদি সেই সন্তানটাকে আপনি নিজ হাতে জবাই করেন, তাহলে সেক্ষেত্রে ওই বাবা মাকে যে পরিমাণ পাশবিক হতে হয়, আওয়ামী লীগ এবং শেখ পরিবার হচ্ছে সেরকম পাশবিক আচরণ করেছে। এবং এরপরে দেখেন সেই ধারাবাহিকতাগুলো চলছে, কম মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু লার্জলি মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল ক্ষমতা ছাড়া মৌলিক কোনো কিছু আবদার করেছে বলে আমার কাছে, আমার বিবেচনায় পড়ে নাই, আমার ছোট্ট লেখাপড়ার মধ্য দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দল এখন কি চায়, সরকার কি চায়, এটা কি পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার তো। কারণ সবাই যার যার জায়গা থেকে পরিষ্কার বক্তব্য দিয়েছে। বিএনপি ইমিডিয়েটলি নির্বাচন চায়, সে বলে দিয়েছে সংস্কার চলমান প্রক্রিয়া, আমরা পরে এসে নির্বাচন সংস্কার করব, চলমান, এটা চলছে। ইমিডিয়েটলি তারা নির্বাচন চায়। জামাত কি চায়? জামাত একটা মাঝামাঝি চায়, সে একটু কয়েকদিনের জন্য সংস্কার চায়, আবার কয়েকদিনের জন্য সে নির্বাচনও চায়। সে বিএনপির পক্ষেও থাকে, আবার একটু বিএনপির বিপক্ষেও থাকে, সেই পজিশনগুলোতে আছে। লার্জলি মোটা দাগে যুগপদের আন্দোলনের নেতারা একই ফ্রেমে কথা বলছেন। ছাত্ররা তাদের বক্তব্য পরিষ্কার, গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল সংস্কার, তারা তাদের জায়গা পরিষ্কার করেছে। তো এই জন্য দাবি দেওয়াতে আমি আসলে খুব বেশি অপরিষ্কার জায়গা দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়াতে কালেকটিভ জায়গাতে, অ্যাসপিরেশনের জায়গাতে আমি ঘাটতি দেখতে পাচ্ছি। তারা আসলে কি চায়? প্রফেসর ইউনূসের জায়গাতে উনি হয়তো ঠিক আছেন। উনি বরাবর যেটা বলেছেন, আপনার জাতিসংঘের সাইড মিটিংয়ে যে নিউ ইয়র্ক টাইমসের সাথে সে কি বলেছেন, যে সংস্কার এবং নির্বাচন, এই পুরো প্যাকেজের যে ব্যাখ্যা উনি দিয়েছেন, এই জায়গাটা খুব পরিষ্কার। কিন্তু বাংলাদেশের একটা দুঃখজনক জায়গা হচ্ছে, ঢালি ভাই যেটা বারবার বললেন আর কি, যে মানে স্বপ্ন থেকে উঠা যদি সাডেনলি রাজনীতি করেন নাই, মিছিল করেন নাই, ঘাম ঝরান নাই, শপথ নিতে চলে গেছেন। রাজনীতিবিদদের ধরেন কাপড় চোপড় তো আয়রন করা থাকে, যে কোনো একদিন আমি জেল থেকে বেরোয় ওই আয়রন করা স্যুট টুট, জেলে যাওয়ারও একটা ব্যাগ থাকে, প্রিপারেশন থাকে, পালানোরও টিকিট রেডি করা থাকে আর কি, সব রেডি করা থাকে। ওনাদের তো কিছুর প্রিপারেশন ছিল না। অধিকাংশ উপদেষ্টাকে মনে হচ্ছে
আমি তো এই ক্যাটাগরিতেই নাই। ধরেন আমি ইমিডিয়েটলি ক্ষমতায় যেতে পারবো না, উপদেষ্টাও হইতে পারবো না, অথবা আমার কোনোটার প্রস্তুতির প্রয়োজন, আমি ওইখানে আসি নাই আর কি এখনো। তো যেটা হচ্ছে যে উপদেষ্টারা কালেকটিভলি কোনো ভিশন এখনো থ্রো করতে পারেন নাই। যে তারা যখন সংস্কারের কথা বলছেন, তারা যখন বলছেন যে এই ট্রাকটা স্লিপ করেছে, আমি রাজনীতিবিদদের সাথে পরামর্শ করে এই ট্রাকটাকে একটা জায়গায় স্টেশনে আমি উঠায় দিয়ে আসবো, সেটা আসলে কীরকম হবে? উনি কি এটা ক্রেন দিয়ে উঠাবেন? উনি কি হাত দিয়ে উঠাবেন? উনি কি কোদাল দিয়ে উঠাবেন? উনি কি সবাই মিলে উঠাবেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সফলতা আছে, হিউজ সাকসেস আছে, কিন্তু একটা বড় জিনিসের ঘাটতি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিশন নাই। যে আমি যখন সংস্কারের কথা বলছি, আমি 6 মাস পরে বাংলাদেশকে কোথায় নেব, আমি 1 বছর পরে এই বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাব, এই যে একটা 10টা গোল তৈরি করে দেওয়া, যে গণ অভ্যুত্থানে বাংলাদেশে 16 বছরে এই রাষ্ট্রের কি কি ভেঙে পড়েছে, কোথায় কোথায় স্ক্রুড্রাইভার বসাইতে হবে, কোথায় কোথায় আগুনের ঝালাই দিতে হবে, সেই জায়গাটা এখনো পরিষ্কার না। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে দেখবেন যে এক একজন উপদেষ্টা এক এক সময় ডেডলাইন নিয়ে কথা বলেন কেন? আপনি এডুকেশনের উপদেষ্টা, আপনার ডিপার্টমেন্টে বই ছাপা হয় না, নির্বাচন নিয়ে আপনার মন্তব্য করার দরকার কি? আপনি পরিবেশ নিয়ে কাজ করেন, আপনি বন্যা নিয়ে নেগোসিয়েশন করতে পারতেছেন না, ক্লাইমেটের কোনো এলিমেন্টে আপনার সাকসেস নাই, আপনি যাচ্ছে তাই পরিবেশের দোহাই দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন, নির্বাচন কখন হবে না হবে সেটা নিয়ে আপনার বক্তব্য দেওয়ার দরকার কি? তো একটা জায়গায় যে স্পোক্সপারসন ঠিক করে দেওয়া, যে আসলে কে কি বলবে এবং বলবে না, সেই জায়গাটা। এবং আপনার সাথে এর আগে আমি এর ব্যাপারে কথা বলেছি, গভর্নেন্স একটা স্কিল। এই রাষ্ট্রের একটা কালেকটিভ ফেলিওর হচ্ছে, রাজনৈতিক দল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অরাজনৈতিক এন্টিটি বলেন, সিম্পলি গভর্নেন্সটা বোঝে না। শাসন কিভাবে করতে হয় তারা ক্ষমতা বোঝে, তারা মিছিল বোঝে, মিটিং বোঝে, লুটপাট তদবির বাণিজ্য বোঝে, কিভাবে বিপদে ফেলতে হয় সেটা বোঝে। এবং এই একপাক্ষিক চিন্তাগুলো যেটা করেছে, রাষ্ট্রকে ওই অন্ধের শাসন ব্যবস্থা কায়েম করেছে। সে একবার হাতির কানের মতো করে শাসন করে, সে একবার হাতির লেজের মতো করে শাসন করে আমাদেরকে, সে হাতির পায়ের মতো করে আমাদেরকে শাসন করে। এটা করতে করতে যেটা হয়েছে, রাষ্ট্রটা স্ক্যাটার্ড হয়ে গেছে, এটার কোনো সেন্ট্রাল এমবডিমেন্ট নাই। যে রাষ্ট্রটা যে একটা ইউনিট, এই ইউনিট আকারে আপনি তাকে দেখতে পাচ্ছেন না। এই জন্য দেখেন দাবি দেওয়া প্রচুর হচ্ছে, ন্যায্যভাবে হচ্ছে, কিন্তু দাবি দেওয়া হ্যান্ডেল করতে পারাটা দেখেন, কোন দাবি কিন্তু তারা হ্যান্ডেল করতে পারছে না। শেয়ার বাজারে ধরেন লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি একটা কমিশন করে দিচ্ছেন না কেন? সিম্পল জিনিস, 33 লক্ষ শেয়ার বাজারি ক্ষুদ্র বিনিয়োগকারী হাজার হাজার কোটি টাকা লুটপাটের শিকার হয়েছেন, একটা কমিশন করছেন না কেন? আপনি এখানে যে চেয়ারম্যান করা হয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, এরা ব্যাডলি পারফর্ম করছে। আত্মীয় স্বজন উপদেষ্টা, শ্বশুরবাড়ির আত্মীয় বসাইছেন, ব্যাংকের আত্মীয় স্বজন বসাচ্ছেন। আগের চেয়ারম্যান শিবলি রুবায়েতকে আপনি এখন অ্যারেস্ট করেন নাই, ঘুরে বেড়াচ্ছে দিব্যি, তাকে অর্থ উপদেষ্টা শেল্টার দিচ্ছে বলে নিউজ আসতেছে। আপনি স্টেটমেন্ট করলেন না কেন? কাউন্টার স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করলেন না কেন যে শিবলি রুবায়েতের শাশুড়ির সাথে আপনি ক্লাসমেট ছিলেন কিনা, আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন কিনা, তাকে গ্রেফতার হওয়া থেকে আপনি এড়াচ্ছেন কিনা? কয়েকদিন আগে দেখলেন ভ্যাট বাড়ায় দিল। কার সাথে পরামর্শ করেছেন? দোকান মালিক সমিতির সাথে কথা বলেছেন, ব্যবসায়ী গোষ্ঠীর সাথে কথা বলেছেন, চেম্বারের সাথে কথা বলেছেন, রেস্টুরেন্ট মালিক সমিতির সাথে কথা বলেছেন, অংশীদারদের সাথে কথা বলেছেন, আবার বলছেন তাতে কোনো প্রভাব পড়বে না। তো ভ্যাট তো হচ্ছে একটা গরিবের উপর জুলুম। প্রোগ্রেসিভ ইকোনমিস্টরা সারা দুনিয়াতে, লিবারাল ইকোনমিস্টরা বলছে যে ভ্যাট জিনিসটা বিলুপ্ত করে দিতে হবে, কারণ ভ্যাট হচ্ছে গরিব মানুষ দেয়। আপনার ট্যাক্স দেবে কে? যিনি সচ্ছল সক্ষম, তিনি ট্যাক্স দেবেন। কিন্তু এখন মিষ্টির দোকানে যে 2টা মিষ্টি কিনে খাবে, সেও ভ্যাট দেবে। যিনি মাসে একবার পরিবার নিয়ে বেলেরোডে গিয়ে একটু বিরিয়ানি খাবে, তিনিও ট্যাক্স দেবেন। টং দোকানে বসে 10 টাকার চা খাবেন, ওখানেও আপনি ভ্যাট দিচ্ছেন। তাহলে ভ্যাট দেয় তো একটা রিগ্রেসিভ মেজার। এখন হিস্টোরিক্যালি দেখেন, সাইফুর রহমানের ইন্টারভিউ পড়েছিলাম বহু আগে, উনি বলেছেন যে আমরা কেন করলাম এটা। 89-99-তে প্রসেস শুরু হয়েছে, 91-তে বাস্তবায়ন হয়েছে বিএনপির প্রথম সরকারের সময়। বললেন যে আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছি না। তো ইনফ্লেশন কীভাবে কন্ট্রোল করতে চাচ্ছি? আমি কন্ট্রোল করতে চাচ্ছি 2 ভাবে, যে সারপ্লাস ভ্যালু যেটা অ্যাড করছে বিজনেসম্যানরা, এইটার কারেন্সিকে আমি ফলো করে তাকে একটা ট্যাগ করে দিচ্ছি, এরপরে তুমি আর যেতে পারবা না, তোমার 15% রাষ্ট্রকে দিয়ে দাও, তো সে ডিসকারেজ হবে এরপরে। দ্বিতীয়ত হচ্ছে কনজাম্পশন কন্ট্রোল করছি, যিনি মিষ্টির দোকানে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, তাকে বাদ দেওয়া যে তোমার মনে চাইলেই তুমি কাচ্চি খাইতে যাবা না, তোমার মনে চাইলেই তুমি মিষ্টি কিনতে যাবা না। তাহলে যেটা হবে, মার্কেটে ইনফ্লেশন তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, দিন শেষে আপনি এটা 91 সালের কথা, আপনি রিভিউ করবেন না? আপনি যা যা অর্জন করতে চেয়েছিলেন এই প্রসেসের মধ্য দিয়ে, ঠিক তার বিপরীত জিনিসগুলো অর্জিত হয়েছে। ক্রিটিক্যাল ইকোনমিস্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে আপনার
বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে একটা বৈষম্যমূলক সমাজ, এবং এই বৈষম্যের অন্যতম কারণ হচ্ছে ভ্যাট ব্যবস্থাপনা। আমাদের যে ট্যাক্স আয়টা দেখেন, আমাদের টোটাল রেভিনিউ কালেকশন হচ্ছে 3,25,000 কোটি টাকা, তার প্রায় 50% আসে হচ্ছে ভ্যাট থেকে। তাহলে আপনি দেশের সবচেয়ে গরিব মানুষের কাছ থেকে দেশের 50% রেভিনিউ কালেকশন করছেন, তো সেই দেশে আপনার দারিদ্রতা দূর হবে কিভাবে? সেই দেশে গরিব মানুষ কেন টিসিবির ট্রাকের পিছনে লাইন ধরে দাঁড়ায় গরমে, শীতে, বৃষ্টিতে 2,000 টাকার পণ্য কিনবে না? এবং অ্যাট এ টাইম দেখেন, আপনি ভ্যাট বাড়িয়েছেন 65টা পণ্যে, আবার টিসিবির চাল, ট্রাক সেল, ওপেন মার্কেট সেলটা বন্ধ করে দিয়েছেন। তাহলে এই যে গভর্নেন্সের প্রবলেম, যে আপনি কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন, অংশীজনের সাথে কথা বলে যে এটা আয়োজন করা, সারা দুনিয়াতে আপনার ফেডারেল রিজার্ভ যখন আপনার ফ্র্যাকশন পার্সেন্ট 0.0% 5% বাড়ায়, 6 মাস আগে তারা বলে যে আগামী জুলাই থেকে আমি এটা 0.5% বাড়বে। তাহলে আপনি সেটা করলেন না কেন? হুটহাট করে 4 দিনের নোটিশে প্রজ্ঞাপন দিয়ে দিলেন। তাহলে এই যে, এবং দেখেন টোটাল আলোচনাটা এখন চলে গেছে কিন্তু ব্যয় সংকোচনে না। আপনার যখন আর্থিক সংকট আছে, বাজেট ঘাটতি, আপনি বলছেন যে আমার IMF এর একটা কিস্তি বাকি আছে, আরও আমি সারপ্লাস $1 বিলিয়ন লোন চেয়েছি, এই জন্য আমার ইনকাম সাবসিডি দেখানো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ব্যয় সংকোচন করছেন না কেন? আপনার অপ্রয়োজনীয় ডেভেলপমেন্ট ওয়ার্ক বাতিল করছেন না কেন? করাপ্ট লোকদের টাকা সিজ করে আপনি সেট অফ করছেন না কেন অ্যান্টি করাপশনের সাথে? আপনি আমলাদের করছেন না কেন? আমলাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা সংখ্যা। বাংলাদেশ একটা গরিব দেশ, আমার 60টা মন্ত্রণালয়, অধিদপ্তর মিলায় আমার প্রায় 85-90টা ডিপার্টমেন্ট আছে। আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হলো 16টা-17টা, জাপানে মন্ত্রণালয় 9টা, 10টা, 11টা। আমরা ওদের থেকে ধনী হয়ে গেছি? আমার এত পরিমাণ কর্মচারী কেন লাগবে? তাহলে সংবিধান বলছে যে রাষ্ট্রের মালিক জনগণ, তার উপরে 4 দিনের ব্যবধানে আপনি দুইভাবে তার গলা চাপ দিচ্ছেন, ভ্যাট বাড়ায় দিচ্ছেন আর টিসিবির পণ্য বাতিল করে দিচ্ছেন। আর রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী যে, তার সুযোগ সুবিধা কার্টেল করবার ব্যাপারে আপনি কোনো আলাপ তুলছেন না। তার গাড়ির ফুয়েলের জন্য 50,000 টাকা দিচ্ছেন। তার মিনিমাম আমি বোধ করি 60 থেকে 70% সরকারি কর্মকর্তা কর্মচারী বাতিল করে দেওয়া দরকার। কোনো প্রয়োজন নাই আমাদের রাষ্ট্রের। এটা অন্যভাবে এই ডিপার্টমেন্টগুলো চালানো যায়। তাহলে গভর্নেন্স হচ্ছে টোটাল ক্রাইসিসের চাঙ্কার এবং ক্র্যাক্স। সাতার রহমান ঢালি, আপনি ব্যারিস্টার ফুয়াদকে শুনছিলেন এবং বেশ কিছু মৌলিক কাঠামোগত প্রস্তাবনা, দুর্বলতার কথা তিনি। অর্থনীতির যে কোঅর্ডিনেটেড এফার্টস, সেই এফার্টসটা, কোঅর্ডিনেটেড এফার্টস আমরা দেখছি না অর্থনীতির। দেখছি না বলি যে ভ্যাটের ব্যাপারে, যেমন সাইফুর রহমান যখন 51 সালে, আওয়ামী লীগ তো হরতালই ডেকে দিছে এবং বিএনপি এমন অবস্থা হয়েছিল যে সাইফুর রহমানকে পারে না পদত্যাগ করায় ফেলে। তো সাইফুর রহমান, আমার সৌভাগ্য হয়েছিল যে ওই যে বাজেটের পরে একটা বাজেট পরবর্তী পর্যালোচনা সংমেলন, যেটা, তো সেখানে তো পারে না বিএনপির নেতারা সাইফুর রহমানকে করতে। তো সাইফুর রহমান কোনো রকমে ওই যে কথাগুলো বললেন যে আসলে ইনফ্লেশনটাকে, তখন ইনফ্লেশন ছিল হাই, প্রায় আপনার 7 to 8% ইনফ্লেশন ছিল অ্যাট দ্যাট টাইম, এবং সৌভাগ্য যে সাইফুর রহমান এটাকে 4% নামায় আনতে। তো এগুলো হচ্ছে একেবারেই ইমিজার, অত্যন্ত ক্রিটিক্যাল সময়ে এই ভ্যাট ব্যাপারগুলো, এবং পৃথিবীর কোথাও লাইসেন্স ফেয়ার ইকোনমি যেখানেই আছে, পৃথিবীর কোথাও আপনি দেখবেন না সেখানে ভ্যাট আছে। আমাদের এখানে এটা দুর্ভাগ্য, গরিবের উপরে মরার ঘা। এবং এটা আমাদের ওই যে উনি এটা চমৎকার কথা বলছেন যে স্টেক হোল্ডার কারা অর্থনীতির, তাদের সাথে তো এই পর্যন্ত আলাপ হতে আমরা দেখলাম না। শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চলে গেল, তাদেরকে কি সান্ত্বনা দিলাম না। তো তারা কিভাবে রাষ্ট্র চালাচ্ছে? আমি তো দেখছি যে রাষ্ট্র চলছে না এবং তারা চালাতে পারছে না। কি অর্থনীতি, কি আপনার সমাজনীতি, আপনার দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আপনারা চিনেন কিনা জানি না, মাঝে মধ্যে দেখি, উনি যে কি বলেন, উনি 15 বছর দেশে ছিলেন না, কি সৌভাগ্যের বরপুত্র,
15 বছর উনি বিডিআরের চিফ ছিলেন, জেনারেল ছিলেন, এরপরে চলে গেছেন। এরপরে হঠাৎ করে উনি এসে স্বরাষ্ট্রমন্ত্রীদের একজন ছিলেন, ভদ্রলোক। বিডিআরের চিফ ছিলেন আপনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন? একসময় ছিলেন, হি ওয়াজ ডিজি বিডিআর, একসময় ছিলেন, পরে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল হইলেন আর কি। হ্যাঁ, তো এই যে মানে বিষয়গুলো দেখেন, যেখানে একটি সরকারকে রক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের পতনও করতে পারে, সরকারকে রক্ষাও করতে পারে। আপনি দেখেন তার অ্যাক্টিভিটিস কি, কোথায় পুলিশের সাথে কোনো আলোচনা বা কি কারণে এগুলো হচ্ছে, স্টেক হোল্ডার যারা তাদের সাথে আলোচনা, সংবাদ মাধ্যমের সাথে আলোচনা, হ্যাঁ, বা আরও অন্যান্য জিনিসগুলো। তারপরে উনি ব্যস্ত আছেন এখন বিজেপি আর বিডিআরের যে ঘটনা নিয়ে হঠাৎ করে বিএসএফ আর বিজিবি, হ্যাঁ বিএসএফ আর বিজিবি, বিএসএফ আর বিজিবিতে যে ঘটনা ঘটছে, উনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন, মানে বিইং এ অ্যাডভাইজার, আমার কাছে এটা মানে ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, ভারতের সাথে আমাদের এই সমস্যাগুলো আছে, এগুলো আমাদের মিট আপ করতো, বিভিন্নভাবে মিট আপ করবো, এইগুলি মানে একেবারে মারমুখী হয়ে মিট আপ করার মতো এখনো আমাদের সেই অবস্থান আসেনি। অবশ্যই আমরা আমাদের অবস্থানে আমরা দৃঢ় থাকবো। দ্যাট ডাজ নট মিন যে আমরা ভারতের সাথে কালকেই, মানে ভাবটা এরকম যে কালকেই আমরা যুদ্ধে অবতীর্ণ হইতেছি। এবং এটা শিশু সুলভ বাচালতা। এটা ভারতেরও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের যে 5টা ড্রোন পাঠাইলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে, ভারতেরও কিছু অরাজনৈতিক বক্তব্য এগুলোতে আরও দিচ্ছে। তো এটা হওয়া উচিত না, কারণ আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের, এবং ভারত একটি বৃহৎ দেশ, ভারতের সাথে আমাদের বাণিজ্য আছে, আমাদের যেমন দুই পক্ষেরই সম্পর্কটা খুবই প্রয়োজন। কেউ যদি মনে করে যে না, ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে তার সম্পর্কের প্রয়োজন নাই, তো ভারত ভুল করবে এবং ভারত এটা ভালো বোঝে আমার থেকে। এবং আমিও যদি বলি যে ভারত ছাড়া আমি চলতে পারবো, নো, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হবে একটা পঞ্চশীলা নীতির ভিত্তিতে, যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাব। তো এইরকম মানে এই ধরনের উত্তেজনাপূর্ণ কোনো বক্তব্য কোনো পক্ষের থেকেই আসাটা আমি বাঞ্ছনীয় মনে করি না। আন্তর্জাতিক যে রাজনীতি এবং কূটনৈতিক প্রেক্ষাপট, অনেকগুলো নির্বাচন সংস্কার এবং অন্যান্য গভর্নেন্সের ইস্যু তো সেটা আমি একটু একটা যে গভর্নেন্সের যে সংকট, এই সংকটটা কিন্তু নির্বাচনকালীন সংকটে পরিণত হবে। আরো স্পেসিফিক করে বলছেন সংকট না, উনি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব আসলে এখন পর্যন্ত গভর্নেন্স জিনিসটা কি সেটাই ভালো করে বোঝে না। উনি অনেকাংশেই কারেক্ট, আই এম ভেরি মাচ। কারণ আমরা এখনো যে একটা কথা উনি প্রথমেই বলে গেছেন যে জিয়াউর রহমান এই রাষ্ট্রটাকে বুঝেছিলেন। এরপরে রাষ্ট্র কি জিনিস, রাষ্ট্র কোত্থেকে আসছে, রাষ্ট্রের কাজটা কি, এইটা ভালোভাবে বোধহয় আমরা রাজনীতিবিদরা অনেকেই পড়েছি, লেনিনের রাষ্ট্র আমরা অনেকেই পড়েছি, কিন্তু রাষ্ট্র পড়া আর রাষ্ট্রকে অনুধাবন করা, রাষ্ট্রের ভিতরেও যে রাষ্ট্র থাকে, এটা আমার মনে হয় আমরা অনেক রাজনীতিবিদই অনুধাবন করি না বলেই গভর্নেন্সের প্রবলেম হয়। এবং রাষ্ট্রের আরেকটা কথা যেটা উনি, ভিশনটা কি, আমার মিশন এবং ভিশন, আমি এখানে আসছি, আমার ভিশনটা কি, আমি কি করব, কি করতে চাই, কত দূর যেতে চাই, এটাই তো ক্লিয়ার না আমার কাছে। এটাই তো তারা ক্লিয়ার করতে পারেনি। এটা ছিল প্রথম দিন তাদের ক্লিয়ার করা। এটা এখনো আমার মনে হয় দে আর নট ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইট, হোয়াট দে আর গোয়িং টু ডু, দে আর নট ক্লিয়ার। তো তারা জাতিকে কিভাবে ক্লিয়ার করবে? এই যে নির্বাচনের প্রসঙ্গ আলোচনার মধ্যে আসছে, এখন স্থানীয় সরকার নির্বাচনের কথাও আলোচনার মধ্যে আসছে, এবং এরা কি বোকার স্বর্গে বাস করে? প্রধান উপদেষ্টা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুটো নিয়ে তারা জাতীয় স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন থেকেও একটা জটিল বিষয়। আপনি যদি এইটার ভিতরে ঢুকে যান, এইটার যে কর্মযোগ্য এবং এটার যে ইনার কন্ট্রাডিকশন, এই ইনার কন্ট্রাডিকশনে ঢুকে গেলে পরবর্তীতে জাতীয় নির্বাচন খুব কঠিন হয়ে যাবে। সে কারণে আগে যেই কাজটা করা দরকার, আগের কাজটা আগে করুক না। ওনারা কেন এত দ্রুত এই
স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছেন। এরা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচনে যাক। এখন স্থানীয় সরকার নির্বাচন করবেন কিভাবে করবেন? এটা কি পার্টির মাধ্যমে করবেন নাকি কিভাবে করবেন? এটা আবার আরেকটা, অর্থাৎ মূল জায়গা থেকে আমাদেরকে আপনি মনে করছেন দৃষ্টি সরিয়ে দেবার একটা চেষ্টা, অপচেষ্টা। কারণ কি? কারণ ওই আমাদের কেউ কেউ মনে করেন যে সরকারের একটা অংশ, পরিষদের কেউ কেউ নতুন রাজনৈতিক দল করতে চাইছেন। ভিতরে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে। ওকে, এক ধরনের এলিমেন্টস আছে তারা 2-4-5 বছরের ভিতরে নির্বাচন চায় না, এবং স্পষ্টই বলছে যে তারা এই সংবিধান পরিবর্তন করবে, আরো সব পরিবর্তন করবে, তারপরে নির্বাচনে যাবে। এই ধরনের এলিমেন্টস আছে। কিছু এলিমেন্টস আছে ওইখানে তারা যে কি চায় তারা নিজেরাও জানে না। এগুলো নিয়ে যখন কথা হয় তাহলে আমাদের ওই সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই যে আসলেই তারা নির্বাচন চায় কিনা। একটি রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় অধিষ্ঠিত না হয় তাহলে এগুলো আপনারা তখন পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টের এখন তো সমালোচনা করারও জায়গা নেই। তো পার্লামেন্ট হচ্ছে সমস্ত রাজনীতির উৎস, রাজনীতির কেন্দ্রবিন্দু পার্লামেন্টকে বানান। সেই পার্লামেন্টে আলোচনা হোক, সেই পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে আগামী দিনের স্থানীয় নির্বাচন বলেন, আরও অর্থনৈতিক সংস্কার বলেন, আপনাদের যে সমস্ত সংস্কার আছে, সংবিধান আছে, এগুলি পার্লামেন্টকে কেন্দ্র করে কেন হবে না? পার্লামেন্ট শুড বি দ্য সেন্টার পয়েন্ট অফ এভরি পলিটিক্স। দেখেন, গভর্নেন্সের এক্সাম্পল দেই যে দুই দলই দেখবেন অর্থমন্ত্রী বানানোর প্রশ্ন যখন আসে তখন কিন্তু রাজনৈতিক নেতাকর্মী থেকে লোক পায় না। বড় দুই দলকে দেখেন, লোক কিন্তু ভাড়া করা লাগে বাইরে থেকে। দুই দলকেই দেখবেন রাষ্ট্র চালানোর জন্য। আওয়ামী লীগে তো লোটাস কামাল ছিলেন, তিনি দল করতেন, দলের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। মানে পুরোপুরি ডুবাই দিয়া, দেশ এবং জাতি সবাইকে ডুবাই দিয়ে পালাইছেন আর কি একসাথে। আপনি যদি কিবরিয়া সাহেবকে বলেন অথবা ধরেন মালমোহিত সাহেবকে ধরেন, সাইফুর রহমান সাহেবকে ধরেন, কাইন্ড অফ টেকনিক্যাল লোক আর কি। মানে যে অর্থে পলিটিশিয়ান আমরা বুঝি বাংলাদেশে, রাজপথে মিছিল মিটিং করা পলিটিশিয়ান ওনারা ছিলেন না কখনো। এটার কারণ হচ্ছে যে তাহলে বুঝতে হবে যে রাজনৈতিক দলের সিরিয়াস সংকট আছে, যে এই ধরনের লোকরা কেন পলিটিক্সে নাই অথবা আসতে পারে না। জিয়াউর রহমান সাহেব ছাড়া কেউই, কোনো পলিটিক্যাল পার্টি এবং লিডার চেষ্টা করে নাই যে এরকম মানে জাল দিয়ে ঝেঁকে ঝেঁকে ধরে এনে এদেরকে পলিটিক্যাল সিটে বসায় দেওয়া। বি চৌধুরী, সাইফুর রহমান থেকে শুরু করে এরকম ব্রিলিয়ান্ট লোকদেরকে উনি এনে মানে বসিয়েছিলেন প্রফেশনের জায়গা থেকে। এবং উনি কিন্তু এটা থ্রেটও করেছিলেন যে টিপিক্যাল পলিটিশিয়ানদের জন্য লাইফ আমি হেল করে দিব, জাহান্নাম বানায় দিব। এবং বাস্তবে তো তাই। আপনি দেখেন যে টোটাল আমাদের যে ছাত্র রাজনীতির প্রসেস থেকে জাতীয় রাজনীতিবিদ হওয়ার যে প্রসেস, এই প্রসেসের ভিতরে কি সে কয়েক হাজার বই পড়ার সুযোগ পায়? সে কি এই প্রসেসের ভিতর থেকে 10-20টা দেশে ঘুরে আসা পৃথিবীর পলিটিক্স? আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি দেখেছি টনি ব্লেয়ার তার ছেলেকে আপনার আমেরিকাতে পাঠিয়েছে কংগ্রেসের আপনার একজন সেনেটারের সাথে ইন্টার্নশিপ করবার জন্য। ভেরি কমন প্র্যাকটিস। আপনি যেহেতু ওয়েস্টার্ন পলিটিক্সের সাথে ইনভলভ, আপনি জানবেন যে ইয়াং ছেলেমেয়েরা সেনেটার কংগ্রেসম্যানদের সাথে হাউস অফ লর্ডসে, কমন্সে ইন্টার্নশিপ করে 6 মাস, 1 বছর, 2 বছর ধরে ইন্টার্নশিপ করে। প্রসেসই থাকে। হ্যাঁ, মানে পলিটিক্সটা কি। এবং এই যে দেখেন ডেভিড ক্যামেরন ছিল আপনার প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে যে আপনার ডেভিড ব্রাউন এবং টনি ব্লেয়ার দুজনে একসাথে মিলে গিয়ে কিন্তু আপনার তখন লেবার পার্টির লিডারের সাথে দেখা করে যখন বলেছে যে আমরা পার্টি করব, সে কিন্তু চেয়ারম্যানের রিসার্চ ইউনিটে এদেরকে এঙ্গেজ করছে। এবং এই রিসার্চ ইউনিট থেকেই ওয়েস্টে পলিটিশিয়ান, বড় বড় পলিটিশিয়ান ডেভেলপ করে। কারণ রাষ্ট্রকে পিছন থেকে বোঝা, গভর্নেন্সটা কী জিনিস, আমার তেলের সংকটটা আমি হ্যান্ডেল করব কিভাবে। আমার ধরেন আমি যদি শুধু বেতন ভাতা থেকে, সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে আমি 1 লক্ষ কোটি টাকা সেভ করতে পারি, আমার তো $10 বিলিয়ন সেভ হচ্ছে। তাহলে আমি কেন $1 বিলিয়ন জন্য গরিব মানুষের উপর ভ্যাট চাপাই দিব? আপনার তো ওয়েজ অ্যান্ড মিনস বের করতে হবে গভর্নেন্সের জায়গা থেকে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে লার্জলি কোনো পড়ালেখার কালচার নাই। কারণ যেই প্রসেসের মধ্য দিয়ে পলিটিশিয়ান হয় বাংলাদেশে, এতে ছাত্র জীবন থেকেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, 2 নাম্বারি, 9 নাম্বারি, এবং এগুলো বলছি কিসের ভিত্তিতে বলছি? ধরেন আমাদের জেনারেশনে আমি আমারটা দেখছি, এখনকার জেনারেশনটা আমি জানি। আমার বাবা রাজনীতিবিদ ছিলেন, তার কাছ থেকে তার গল্প শুনেছি। আমি শত শত আমলাদের, রাজনৈতিক লেখকদের বই পড়েছি। এর টোটাল কনক্লুশন হচ্ছে এখানে কোনো লেখাপড়া নাই। লেখাপড়া কারা কিছু করে, একটু বাম রাজনীতি যারা তারা করে, তার ভেরি ডক্ট্রিনাল পড়াশোনা করে, ডানরা করে।
খুবই রিলিজিয়াস, একদম ক্লোজ জায়গা থেকে লেখাপড়া করে। এই দুইটা লেখাপড়াটা আবার প্রবলেম্যাটিক। তো এই জায়গা ওপেন না, খুবই ডক্ট্রিনাল পড়ালেখা। আপনি যেখানে ছিলেন, আমরা যেখানে পলিটিক্স করছি, একই রকম বাস্তবতা। তাহলে সমস্যাটা কোথায় দেখেন, যে আমার পলিটিশিয়ান তৈরি করার কোনো জায়গাই তো নাই বাংলাদেশে। কারণ পলিটিক্যাল অ্যাক্টিভিস্টটা আসলে কি করবে, সে দাবি সম্পর্কে বুঝবে, জনগণের চাওয়া পাওয়াটা বুঝবে, এবং থ্রু গভর্নেন্স সেটা ডেলিভার করবে একদিন। এক্সাম্পল দিয়ে দেখেন, আপনি যদি 69-এর গণ অভ্যুত্থানের দফাগুলো পড়েন, তার ভিতরে একটা দেখবেন যে ছাত্রদের লঞ্চে ভাড়া, স্টিমারে ভাড়া অর্ধেক করতে হবে, এরকম একটা দাবি তখন ছিল। যারা যারা দাবি করেছেন তারা আওয়ামী লীগের, বাম, এই ইনু মেনন টেনন, এরা সবাই কিন্তু পরে মন্ত্রী হয়েছে। কেউ তো মনে করে দেখে না যে 69-এ আমরা ক্যাম্পাসে এরকম একটা দাবি তুলেছিলাম, আজকেও কেন আমার মেট্রো রেলে 1/3 ভাড়ার জন্য আন্দোলন মিছিল করতে হচ্ছে। তাহলে সামথিং ইজ প্রফাউন্ডলি রং। আপনি তখন এটা শুধুমাত্র বাটপারি করার জন্য বলছেন, আপনি বুঝেন নাই যে এটার কনসিকুয়েন্স কি। আবার ক্ষমতা পাওয়ার পর সেটা ভুলে গেছেন, আপনি বোধ করছেন না যে এই ক্ষমতা টিকায় রাখার জন্য ওগুলো মনে রাখার দরকার আছে। আমার মন্দিরে মন্দিরে পূজা দেওয়া দরকার, কবরে কবরে গিয়ে ফুল দেওয়া দরকার, নেতা নেত্রীদের গোলামি করা দরকার। তাহলে আমার পুরো কাঠামোটা তো রাজনৈতিক কাঠামো না, এটা তো আপনি 16th সেঞ্চুরিতে সেই মিডিভেল ইউরোপের ট্রাইবাল রিয়ালিটিতে বাস করছি। আমার রাজনৈতিক দল নাই, রাজনৈতিক নেতাকর্মী তৈরি করবার জায়গা নাই। জিয়াউর রহমান শুরু করেছিলেন, উনি ইনস্টিটিউট ডেভেলপ করেছিলেন, প্রতিষ্ঠান ডেভেলপ করেছিলেন প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু দিন শেষে তো উনি আর এটা কন্টিনিউ করতে পারেন নাই, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। তো সেই জায়গাতে দেখেন যে টোটাল পলিটিক্যাল কোনো ক্লাস নাই এই রাষ্ট্রে। এই জন্য দেখেন, আমরা যারা মানে মধ্যবিত্ত অথবা গ্রামগঞ্জ থেকে পড়তে আসছি, ঢাকাতে আসার পরে এই ছেলেমেয়েগুলো যখন ফার্স্ট জেনারেশনে পলিটিক্সে ইনভলভ হয়ে যায়, তার পক্ষে কিন্তু নীতি নৈতিকতা ধরে রেখে পলিটিক্স করা সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। কারণ আপনার চা খাওয়াইতে হয়, 10টা 20টা 50টা ছেলেমেয়ে মেনটেন করতে হয়, ওদের দুপুরে খাওয়াইতে হয়, মিছিলে লোক নিতে হয়, টোটাল প্রসেসটাই হচ্ছে তাকে করাপ্ট বানাবে। তাহলে ছাত্র জীবন থেকে যিনি চাঁদাবাজি আর দোকান বরাদ্দ দিয়ে ব্যবসা করে সে অভ্যস্ত হয়ে গেছে, তিনি এমপি মন্ত্রী হয়ে গভর্নেন্স ডেলিভার করবে, এইটা প্রত্যাশা করা তো আসলে কারেক্ট না, আমাদের এক্সপেকটেশন কারেক্ট। ইটস এ হিউজ সাইকেল। মানে আমাদেরকে আলোচনা করতে হবে, যখন আমরা বলছি সংস্কার চাই, পরিবর্তন চাই, রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই চক্রটা তো বোঝা দরকার যে আমরা কোন চক্রে আটকে গেছি, কোথায় কোথায় তালা খুলতে হবে এবং তালার মেরামত কোথায় কোথায় হবে। এই বিতর্কটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সিরিয়াস। যে প্রশ্নটা আমি মিস্টার ঢালিকেও করেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, দুটো নির্বাচন নিয়ে কোনটা আগে পরে, বা দেখেন 2 নির্বাচনের তো গোড়ার কথা কি, আমার তো একটা ভোটার তালিকা লাগবে। আমার 12 কোটি 10 লাখ ভোটার তালিকা আউয়াল কমিশনের বরাতে বলছে আর কি, 19 যেটা করেছিলেন। এখন আমরা তো জানি না আসলে আমাদের দেশে ভোটার কতজন মারা গেছে, কতজন বেঁচে আছে, এর ভিতরে কিশোর লীগ কয়জন, কবরস্থান লীগ কয়জন, আজিমপুর লীগ কয়জন, এই যে এত এত লীগের ভোটার তারা বানায় গেছে, কারেকশনটা কিভাবে করবেন? হালনাগাদ করার যে জায়গাটা, সেটা কিভাবে হয়? আমার এখানে 2/3 চা আছে, আপনার স্টাফ এসে এটা 1/3 টপ আপ করে দিতে পারবে, এটা হলো হালনাগাদ করা। আপনার তো কিছু নাই। আমার একটা ন্যূনতম ক্রেডিবল ইলেকশন হয়েছে 2001 সালে। 2001 সালের পর থেকে আমি কোনো নির্বাচনকে ক্রেডিবল নির্বাচন মনে করি না। তাহলে আপনার গত 23 বছরে বাংলাদেশে ভোটার তালিকাটা হালনাগাদ হয় নাই। এই জন্য কিন্তু সিএসসি কারেক্টলি বলেছেন যে আমাদের এখন ঘরে ঘরে গিয়ে নতুন ভোটার তালিকার মতো করে হালনাগাদ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা বিতর্ক আছে, আপনি কি ন্যাশনাল আইডি কার্ড দিয়েই ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট করবেন কিনা। ফাইন, যদি সেটা করেন, ন্যাশনাল আইডি কার্ড তো আপনার সিমওয়ালাটা দিতে হবে। আমরা যারা 5 বছর আগে আবেদন করেছি, আমরাও তো এখনো আইডি কার্ড পাই নাই। তাহলে যে 5 বছরে যে এনআইডি আমাকে ডেলিভার করতে পারে নাই, সে কিভাবে আগামী ডিসেম্বরের ভিতরে আমাকে এনআইডি ডেলিভার করবে, যেটা চিপ অ্যান্ড পিন আছে, আপনি বারকোড স্ক্যান করতে পারবেন। থার্ড হচ্ছে যে আপনি এক্সিস্টিং তালিকাটাকে শুদ্ধ কিভাবে করবেন। আমরা দেখলাম যে ইলেকশন কমিশনে আপনার ডেটা বিক্রি হয়ে গেছে, আমার 6 কোটি 6.5 কোটি মানুষের তালিকা বিক্রি হয়ে গেছে কয়েক দফা, 20-25 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে, জয়, পলক টলক, ভারতীয় কোম্পানি মিলায়। আপনি কোনো ইনভেস্টিগেশনই হয় নাই, 1-2 জনকে গ্রেফতার করা হয়েছে, একটা মামলা হয়েছে। এই প্রসেসটা কোথায়? মানে আমার এই তালিকাগুলোর এখন সেফটি সিকিউরিটি কোথায়? তাহলে আপনি নতুন করে যে 12 কোটি মানুষের তালিকা সংগ্রহ করবেন, আপনার কি সেফটি মেজার আছে, রাষ্ট্রের ক্যাপাসিটি আছে কিনা এটা করবার? তাহলে এখানে তো অনেকগুলো চ্যালেঞ্জিং কোয়েশ্চেনের উত্তর দিতে হবে আপনাকে। মানে আমি শুধু ভোট চাই বললে তো হচ্ছে না।
এরপরে দেখেন ক্রাইসিস কোথায়, যে আমার জাতীয় নির্বাচন করবার জন্য আমার সেন্টার আছে 44,000। সেন্টার মানে বলছে একটা স্কুল, তো 44 প্রত্যেকটা সেন্টারে আবার বুথ আছে। তাহলে আমার কি পরিমাণ লজিস্টিক্স দরকার ওই নির্বাচনটা করবার জন্য। আমার ব্যুরোক্রেসি ভেঙে পড়েছে, আমার পুলিশের কথা বললেন ঢালি ভাই, আমার পুলিশ বিভাগ ভেঙে পড়েছে। একদিনের নির্বাচন করবার জন্য আপনার ন্যূনতম আমরা দেখলাম 19 থেকে 21 লক্ষ লোকের লজিস্টিক্স দরকার। কারেন্ট যে রাষ্ট্রের যে কর্মচারীরা যারা আছে, কর্মকর্তা কর্মচারী, এদের 70 থেকে 80% আওয়ামী লীগের রিক্রুটেড অথবা বেনিফিশিয়ারি। এখন এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা দিল্লি এবং আওয়ামী লীগের গোলামি করেছে 16 বছর, ক্যান দে বি ট্রাস্টেড ফর ফেয়ার ইলেকশন? ইটস এ বিগ কোয়েশ্চেন। মানে আমি শুধু ব্যালটে গেলে তো হচ্ছে না, কারণ আমার তো ব্যালট ম্যানিপুলেশনের ঘটনা এই দেশে ঘটেছে। বিএনপিকে 100 সিটে 2008-এ পরিকল্পিতভাবে হারিয়েছে। কারা হারিয়েছে? এই দেশের গোয়েন্দা সংস্থা, এই দেশের পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, সেনা, সশস্ত্র বাহিনীরা মিলে হারাইছে। 2018 রাতের নির্বাচন কারা করে দিয়েছে? এই প্রজাতন্ত্রের কর্মচারীরাই তো করে দিয়েছে। করে দিয়ে ব্যাংকে ব্যাংকে 35 লাখ 50 লাখ টাকা পাইছে, নতুন গাড়ি পাইছে, প্লট ফ্ল্যাট পাইছে। এটা তো এখনো ক্লিনজিং অপারেশন হয় নাই। তাহলে একটা ফ্রি ফেয়ার নির্বাচনের দাবি যে আমরা তুলছি, এই দাবির পাশাপাশি চ্যালেঞ্জগুলো আমাকে বলতে হবে পাশাপাশি। অফকোর্স নির্বাচন দিতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু সেটার ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা কিভাবে হবে সেটাও রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, যে এগুলো কীভাবে মোকাবিলা হবে। এই মোকাবিলা করবার পিছনে রাজনৈতিক দল কিভাবে হেল্প করবে, আপনি কোথায় কোথায় চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবেন, কিভাবে করবেন, সেই টোটাল ডিসকাশন, রোডম্যাপ, ক্রিটিক্যাল জিনিস আমি এখনো দেখতে পাচ্ছি না। সেই উদ্যোগটা কার কাছ থেকে আসবে? উদ্যোগ নিতে হবে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, কারণ এটা তো একটা মহাকর্মযজ্ঞ। আমার নির্বাচন মানে কি একদিনের জন্য পুরো রাষ্ট্র একটা কাজ করে সেদিন, যে আগামী 3 মাস পরে আমি নির্বাচন করব, মানে ওই রাষ্ট্রের একটাই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে সেই বাস্তবতায় এই চ্যালেঞ্জ ধরে রেখে আপনি 2টা নির্বাচনের রেসপন্সিবিলিটি নেওয়াটা, মানে এটা আমার মনে হয় যে এটা আপনার বিয়ন্ড ইওর ক্যাপাসিটি, আপনি বোধ করছেন। মিস্টার আতাউর রহমান ঢালি, আমি জাস্ট আমরা একটু শেষের দিকেও আরেকটা প্রশ্ন একটু যোগ করে দিতে চাই। আপনারা জানেন যে নানা রকমের আলোচনা করিডোরে আছে, যে এখন যারা সরকারে আছেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আছেন, তারা নানা রকমের ক্রিয়াকর্মের সঙ্গে অপকর্মেও জড়িয়ে পড়েছেন, এবং প্রশাসনে নানা জায়গায় পদোন্নতি, নিয়োগ, পদায়ন, এগুলোর মধ্যেও তারা জড়িয়ে পড়েছেন। ব্যবসা বাণিজ্য সেগুলো তো আছেই। রাজনৈতিক দলগুলোর সম্পর্কে যেমন রকম অভিযোগ আছে যে তারা দখল, চাঁদাবাজি, এগুলোর মধ্যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বিরুদ্ধে নামও আছে। এবং সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে 3টে কমিটি করা হয়েছে, যাদের পরামর্শ নিয়ে আসলে এই কাজগুলো হবে, এই পদায়ন, নিয়োগ, প্রশাসনে হোক, পররাষ্ট্র দপ্তর হোক, পুলিশে। এবং কেউ কেউ মনে করেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অন্তত করিডোরে আলোচনা আছে, সেসব ব্যক্তিবর্গ এই কমিটিগুলোর মধ্যে আছেন। সো আমি এটা কখনো বাংলাদেশে এরকম হয়েছে আমার জানা নেই, আপনি আরও ভালো বলতে পারবেন, ব্যারিস্টার ফুয়াদও হয়তো ভালো বলতে পারবেন, যে এগুলো আসলে কোনো সুফল দেবে কি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বা এগুলো বাড়তি বোঝা কিনা কাজ, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে আমাদের 7টি মন্ত্রণালয়ের আদৌ কোনো দরকার আছে কিনা, যেখানে জাপানে বা যুক্তরাষ্ট্রের উদাহরণ তুলে সেই রকম, যে এই একই কাজ করবার জন্য, যেটা একই প্রক্রিয়ার মধ্যে করার জন্য এদের কোনো প্রয়োজন নেই। এই ধরনের কমিটি, কনসালটেশন কমিটি বা দরকার, অ্যাডভাইজারি কমিটি, অ্যাডভাইজার থাকে। অ্যাডভাইজার চাইলে তো যে কোনো কারোর সাথেই এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এদের জন্য তো কমিটি করার দরকার হয় না। তার হি ইজ এন্টাইটেল টু ডু, তার কি করবেন না করবেন। আমি বলছি যে নিয়োগ, পদায়ন বা প্রমোশনের একটা নির্ধারিত প্রক্রিয়া আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আছে, একটা মিনিস্ট্রি আছে, এপিডি আছে, অ্যাপয়েন্টমেন্ট, ডেপুটেশন, এন্ড একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, ডেপুটেশন, এটা তো একটা আছে। তারপরে প্রমোশন কমিটি আছে এস্টাবলিশমেন্টে। তো এখন আবার নতুন করে কমিটি করতে হবে, সুপিরিয়র সার্ভিস সিলেকশন বোর্ড আছে, তো এগুলোকে আপনি অ্যাক্টিভাইজ করেন না। আপনার কাজটা হলো এগুলোকে, নাকি এগুলো ওই যে বললাম যে কিছু কিছু অভিযোগ যেহেতু আছে, সেটা ইনফরমালি আছে, এটা একটা ফর্মালাইজ করা বা ইনস্টিটিউশনালাইজ করবার জন্য যে আরো অভিযোগ উঠবে না, সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। আপনার এই যে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রির এই যে ইগুলো আছে, ডিপার্টমেন্টগুলো, এই ডিপার্টমেন্টগুলো আপনি কোনো লোক সেখানে অযোগ্য থাকতে পারে, কিন্তু এটার প্রসেসটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে। এপিডির কাজটা কি? এপিডি তো একজন চালায় না, একজন জয়েন্ট সেক্রেটারি আছে, বাট তার আন্ডারে আরো 2-4 জন
আছে ডেপুটি সেক্রেটারি, এরা চালায়। তো আপনি ওইখানে অযোগ্য লোক থাকলে সেটা বলতেন, আপনি তাদের সাথে, আমি এই পর্যন্ত দেখি নাই যে এপিডির সাথে যা প্রমোশন কমিটি বা আরও যে কমিটি, এই কমিটির সাথে তারা এই পর্যন্ত বসছে। ফুয়াদ ভাই দেখছেন কিনা জানি না। হ্যাঁ, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমাদের প্রধান উপদেষ্টার কিন্তু একটা অফিস আছে সচিবালয়ে, উনি এই পর্যন্ত সেই অফিসে বসছেন কিনা আমি জানি না। এবং এই না বসার কারণে যে আমলাতন্ত্রের সাথে তার যে দূরত্ব, আমলাতন্ত্র ওইখান থেকে ফাইল নিয়ে প্রতিদিন দৌড়াচ্ছে, কিন্তু ওনার তো একটা অফিস আছে, সেই অফিসে বসে উনি এদের সাথে আরও সুন্দরভাবে কাজ করতে পারেন। তো এই ধরনের মানে ওই কমিটির উপরে কমিটি করতে করতে ওই কমিটির ভারে এরা মারা যাবে একদিন। কমিটির পর কমিটি দিয়ে চলবে না। সবই আছে প্রশাসনে, আমলাতন্ত্রে সবই আছে, এগুলোকে আপনারা স্বচ্ছভাবে সাজান না, তাইলেই তো হয়ে যায়। আর মানে এই যে আজকে আমলাতন্ত্রে যে তদবির বাণিজ্য, আপনার বাণিজ্য কিভাবে বন্ধ করবে? যাদের হাতে রাষ্ট্র তারাই যদি এটা করে, তাহলে অন্য মানুষ কি করবে? একদিন মানুষের এদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, এদের বিরুদ্ধে ক্ষোভ হবে, তারা যদি মূল কাজের থেকে সরে গিয়ে থাকে। ব্যারিস্টার ফুয়াদ যেমন দু চারটা উদাহরণ টানছিলেন, এরকম অসংখ্য উদাহরণ এখন তৈরি হয়েছে। উদাহরণ পত্রপত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে কোনো কিছু আপনি চাইলেই লুকিয়ে রাখতে পারেন না, পারছেন না। কোনো কোনো উপদেষ্টাদের বাড়িতেই নাকি তার বাপ মারা ভাই বোনরা মানে তদবির বাণিজ্যের অফিস খুলে বসছে। তো এটা তো শুভ লক্ষণ না। আমার মনে হয় দ্রুত এগুলোকে মানে আর কিছু যোগ করবেন আপনি ক্লোজিং রিমার্কস হিসেবে? জাস্ট 1-2 মিনিট ক্লোজিং রিমার্ক হিসেবে আমি বলবো, জাতি অত্যন্ত মানে আগে তো ছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের অধীনে আমরা ছিলাম এক ধরনের সংকটে, এখন ম্যানেজমেন্ট যে সংকট, এটা কিন্তু একটা বিশাল সংকটের মধ্য দিয়ে আমরা অতিক্রম হচ্ছি। এবং এই সংকটের যদি আমরা মানে সঠিকভাবে এই সংকটের সমাধান করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা 5ই আগস্ট আমরা যে সুফলটা পেয়েছিলাম, আমরা কিন্তু আবার পিছিয়ে যাব। তা আমরা জাতি হিসাবে আর পিছাতে চাই না, আগাতে চাই। এই উপদেষ্টাবৃন্দকে বলি, এখনো সময় আছে, তাদের প্রতিটা বিষয় নিয়ে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, এদের সাথে বারবার আলোচনার দরকার। ওনারা কিন্তু কোনোভাবেই এদের স্টেক হোল্ডারদের সাথে বা পলিটিক্যাল একটা পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন রাজনীতির মধ্য দিয়ে তারা আসছে, তাদের একটা ইকুইপমেন্ট আছে। এই তাদের ইকুইপমেন্ট থেকে কিছু আপনারা ধার করেন, কিছু স্টেক হোল্ডার থেকে ধার করেন না। ওনারা এমনভাবে বসে রয়েছে সব জানতা শমশের, মানে ওনারাই সব জানেন, এই পৃথিবীর আর কেউ কিছু জানেন না। ভাবটা এরকম, আগে পিছে একটা ডক্টর, হ্যাঁ আমরা ডক্টরেট লাগাই নেই, কিন্তু আমরা রাজনীতির ডক্টরেট, আমরা উই আর ডক্টরেট অফ পলিটিক্স। সো দে নিড টু টক টু আস, they need to talk to us, they need to talk to the stakeholders, otherwise এই সংকট আরো বড় হবে। এই ছিদ্রটা এতটুকু আছে, এই ছিদ্রটা এত বড় হবে, সেখান দিয়ে পানি বের হবে। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার ক্লোজিং রিমার্কস, বাট আমি একটা ছোট্ট করে একটু যোগ করে দিতে চাই যে এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আমরা কি আবারও কারো মধ্যে সেই কণ্ঠস্বর বা সেই টোন শুনতে পাই কি না? না, আমি সেটা মনে করছি না। আমি আসলে এখানে ফেলিউর দেখতে পাচ্ছি আর কি। আমি দেখতে পাচ্ছি যে তাহলে ওই অ্যারোগেন্সটা কি ফেলিউরের কারণে অনেক সময় অনেক কিছু করতে না পেরে, ঘাটতি, স্ট্রেস, প্রেসার, যে ঢালি ভাই যেটা বলেছেন না, যে আমরা যারা রাজনৈতিক কর্মী, মানে আপনি গ্রামে গঞ্জে হাজারো লোকের সাথে মেলামেশা, ঘরমাক্ত মানুষ, ময়লা কাপড়ওয়ালা মানুষ, টং দোকানে বসা মানুষ, এই যে আমার সমাজের যে একটা ডাইভার্সিটি আছে, এই হাজার রকমের মানুষের সাথে মেশা, তাদের গল্প শোনাটার রাজনীতিবিদ ছাড়া আপনার অন্য কারো এই এক্সপোজারটা নাই। এখন দুনিয়ার সব দেশেই কিন্তু রাজনীতি করে একটু দুষ্ট টাইপের লোকরা, একটু বদমাইশ টাইপের লোকরাই পলিটিক্স করে ইউজুয়ালি। খুব ভাদ্র, মানে একদম ডিসেন্ট, মানে আল্লাহর অলি টাইপের লোকরা পলিটিক্স আসলে কোথাও করে না। আর আমাদের দেশে তো এটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এটা ইবলিস টাইপের একটা বিশাল জনগোষ্ঠী। আমরা সবাই, আমাদেরকে দেখবেন রাজনীতিবিদদেরকে কিন্তু পাবলিক বাটপার মনে করে। আমরা যারাই রাজনীতি করি দেখবেন একবার কমন পারসেপশন হচ্ছে যে এরা তদবির করে, এদের কোনো পেশা নাই,
এরা লুটপাট করে সরকারের টাকা পয়সা খায়টা, এগুলো আছে। এরপরেও পলিটিশিয়ানরাই দিন শেষে জনগণের কষ্টের কথাটা বোঝে। দিন শেষে ওই পলিটিশিয়ানটাকে বিপদে পাইলে গ্রামের লোকটা ফোন করে বলে যে আমার ছেলেটা মারা গেছে, আমার কাফনের কাপড় কেনার টাকা নাই, আমার দাফন করতে 2000 টাকা লাগবে, আমার মেয়ের রেজিস্ট্রেশনের জন্য 2000 টাকা লাগবে। এটা ওই পলিটিশিয়ানকেই বলে, আমলাকে বলে না, অ্যাডভাইজারদেরকেও বলে না। তো এই যে এক্সপোজারের যে জায়গাটা, এক্সপিরিয়েন্সটা, এইটা দিন শেষে পলিটিশিয়ান ছাড়া অন্য কারো নাই। অ্যাট দ্য সেম টাইম পলিটিশিয়ানরাই কিন্তু এই ক্ষোভগুলোকে মানে অ্যাড্রেস করতে পারে। এই যে আপনি দেখেন মানে 5ই আগস্টের পরে যে কেওয়াস, আওয়ামী লীগ বলছিল না লাখ লাখ লোক মারা যাবে, মারা যায় নাই তো। কার কন্ট্রিবিউশন এটা? এটা বিএনপি লিডারশিপের কন্ট্রিবিউশন, জামাতের লিডারশিপের কন্ট্রিবিউশন, রাজনৈতিক দল, হেফাজত, ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ইমামদের অবদান, সবাই মিলে এক সুরে বলছে আমরা কেউ কাউকে মারবো না, বিচার হবে, কাউকে মারবো না। আওয়ামী লীগের একটা এমপি মন্ত্রীও মারা যায়নি। হিস্টোরিক বাংলাদেশে 4 দিন সরকার ছিল না, কোথাও চুরি ডাকাতি হয়নি। কোনো গোল্ডের দোকান, জুয়েলারি, বসুন্ধরা, যমুনারা, কোনো শপিং মলে ডাকাতি হয়নি। তাহলে এই জন্য আমি যেটা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো অনেক অবদান আছে। তারা একটা বাম্পি ওয়েদারে একটা প্লেনটাকে একটা স্লেফ ল্যান্ডিং করে দিয়েছেন। গৃহযুদ্ধ হইতে পারত। ভারতের যে পরিমাণ উস্কানি আছে, মাইনরিটি উস্কানি, 80-90টা স্যাবোটাজের মতো ঘটনা ঘটেছে, এরপরে অত্যন্ত ঠান্ডা মাথায় তারা এটা করছে। যেটা দরকার, পলিটিক্যাল পার্টিজের সাথে ডায়ালগটা আর একটু বেশি দরকার। কনভারসেশন হলেই আপনার দূরত্ব তৈরি হয়ে কমে যাবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি 16ই ডিসেম্বরের বক্তব্যে কিন্তু প্রফেসর ইউনূস আপনার জাতীয় ঐক্যমতের কমিশন নামে একটা কমিশন ফর্মের কথা বলেছেন। তা আমি বোধ করছি যে এই কমিশনের উদ্যোগেই এই কনভারসেশনগুলো হওয়া দরকার। রেগুলার হতে পারে, 2-3 সপ্তাহ পর পর র্যান্ডম চায়ের দাওয়াত দেন না ভাই। সারাদিন খালি চায়ের কোনো টপিক ছাড়া পলিটিশিয়ানদের সাথে একটু বসেন, তারা কি ফিল করছে। কারণ গ্রামে গঞ্জে তো আপনি আপনার ইনফরমেশন গ্যাপ আছে, পলিটিশিয়ানদের তো গ্যাপ নাই, কারণ ওনারা ইলেকশন করবেন, গ্রামে গঞ্জে যাচ্ছেন, ক্যাম্পেইন করছে, ওনারা ওই পালসটা বোঝেন। তো এই গ্যাপটা দূর করতে পারলে শেয়ার হোল্ডারদের সাথে ঠান্ডা মাথায় বসে আলাপ করা, তাহলে এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কুইকলি আর কি। আমার কাছে মনে হচ্ছে উপদেষ্টারা খুব আন্তরিক, অধিকাংশ উপদেষ্টা সৎ, ভালো মানুষ, কিন্তু ওই যে কালেকটিভ ফেইলিয়ারের জায়গাটা হচ্ছে গভর্নেন্স বোঝেন না, কমিউনিকেশনের একটা ভালো গ্যাপ আছে। কোনো উপদেষ্টারে দেখবেন রেগুলার ব্রিফ করছে না, তার মিনিস্ট্রির 5 মাসের আমলনামার কি অবস্থা, কি করা দরকার ছিল, কি হয়েছে, কি করছে, এই জায়গাটা নাই। আমলারা প্রচণ্ড রকম মিসগাইড করছে। এই যেমন ধরেন ভ্যাটের ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করলাম, আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে আমলারা মিসগাইড করেছেন। এখন আমলারা যে মিসগাইড করতে পারেন, এইটা তো যিনি দেশ চালাবেন তাকে তো বুঝতে হবে। কারণ এই আমলারা তো আওয়ামী লীগকেও ডুবাইছে। ওই যে আহমদ সফার বিখ্যাত লেখা যে ওনারা নিজেরাই একটা দল। রাজনীতিবিদদের আগেও জেলখানা থাকে, পরেও জেলখানা থাকে, আমলাদের কারো জেলে যাওয়া লাগে না, কারো নাম কেউ জানে না, তারা নীরবে নীরবে বিলিয়নস অফ ডলার লুটপাট করে আরামে আয়সা থাকে। তো সেই জায়গাতে আপনার এই আমলাতন্ত্রের জায়গা নিয়ন্ত্রণ থেকে যদি বের হইতে না পারেন, কারণ আমলারা কিন্তু আমাদেরকে 2 আনার মানুষ মনে করে না। যারা আমলা রাজনীতিবিদদেরকে এবং দেশের মানুষকে তারা 2 আনার মানুষ মনে করে না। তো 2 আনার মানুষ মনে না করলে সে ডিসিশন কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করে না, যে আমি কার সাথে কথা বলবো, আমি নিজেই তো এটা ভালো বুঝি। তো সেই ভালো বোঝার যে জায়গাটা, এখান থেকে বের হয়ে আসা দরকার, কনসার্ন করা দরকার। ডায়ালগের মধ্য দিয়ে এই ক্রাইসিস থেকে আমরা বের হয়ে আসব। আমি খুবই আশাবাদী, অসম্ভব অসাধারণ কন্ট্রিবিউশন এবং মানে পারফরমেন্স তারা ডেলিভার করেছে, কিন্তু আর যেন ভুল না হয় সেই জায়গাটা আমরা বারবার বলছি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বেশাতুর রহমান ঢালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, সরকারের অনেক সাফল্যের কথা আমার অতিথিরা বলছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের আবার বোঝাও যাচ্ছে না, অনেক রকমের দুর্বলতাও লক্ষণীয় এবং এক ধরনের কালেকটিভ ফেলিউর তাদের আছে, সেটা তারা বলছেন। এবং কমিউনিকেশন গ্যাপ, যেটা বিশেষত স্টেক হোল্ডারদের সঙ্গে যে গ্যাপ, সেটার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সংযোগটা ঠিকঠাক মতো হচ্ছে না, সংলাপটা ঠিকঠাক মতো হচ্ছে না, এবং যে কারণে বোঝাই যাচ্ছে না যে আসলে তারা শেষ পর্যন্ত কি করতে চাইছেন। বাংলাদেশের সামগ্রিকভাবে গভর্নেন্সের একটা দুর্বলতা আছে এবং গভর্নেন্স বোঝার ক্ষেত্রে সক্ষমতার একটা অভাব আছে, সেটা আমাদের রাজনৈতিক নেতৃত্বরও আছে এবং 53 বছরে আমরা নানা সময় সেটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটা প্রমাণ করেছেন। ভবিষ্যতে সেটা করবার জন্যে যে
পরিমাণ শিক্ষা দীক্ষা এবং নিজেদেরকে তৈরি করবার চেষ্টা সেটাও অনুপস্থিত। তবে সময় গড়াতে থাকবে এবং আমাদের রাষ্ট্রটাও চালিয়ে নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়াও একইভাবে এগোতে থাকবে। আমরা আশা করব যে দুর্বলতাগুলো আছে যেখানে সেটা যার যার জায়গা থেকে কাটাবার চেষ্টা করবেন। দেশে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার করতে হবে, কিন্তু এটা একটা নেভার এন্ডিং প্রসেস, কন্টিনিউয়াসলি সবসময় চলতে থাকবে। একই সঙ্গে নির্বাচনটাও করতে হবে। তবে নির্বাচনের বোঝাটা যেন ভারী না করা হয় সেটা আমার অতিথিরা বলছেন। কিন্তু একটা ভালো নির্বাচন কিভাবে করা যায় তার জন্য যেটুকু সংস্কার, যেটুকু কাজ করা দরকার সম্মিলিতভাবে সেই জায়গাটাতে যেন সবাই মিলে মনোযোগ দেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।